আমি শুরু এক বৈরী মিনিট। সময়ে বিজয়ের মাসে বিজয় খুঁজি। দর্শক, পুরো ডিসেম্বর মাস ধরেই আমরা এই বিষয়টিকে মাথায় রেখে সুধীজনদের সঙ্গে কথা বলে যাচ্ছি। আমাদের আমন্ত্রণে আমাদের সঙ্গে কথা বলেছেন বিভিন্ন জায়গা থেকে বিদগ্ধজন, বীর মুক্তিযোদ্ধা, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রণাঙ্গনে অস্ত্র হাতে লড়াই করেছেন তারা। আজকে এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানিয়েছি আমাদের আরেকজন বীর মুক্তিযোদ্ধা, যারা ফারুক হোসেন। কানাডার ওটোয়াতে বসবাস করেন তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যারা মানে একেবারে অস্ত্র হাতে লড়াই করেছেন তাদের একজন। আজকে মুক্তিযোদ্ধা ফারুক হোসেনের কাছ থেকে আমরা শুনবো এই যে ২০২৪ সালে একটি বৈরী সময়ে ভিন্ন রকম পরিবেশে বিজয়ের মাস এসেছে, বিজয় দিবস আমরা পার করলাম। এই সময়ে এসে দাঁড়িয়ে আমরা তার কাছ থেকে মুক্তিযুদ্ধের ভাবনা, মুক্তিযুদ্ধের কথা শুনবো। জনাব ফারুক হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আপনি আমাকে সময় দিতে রাজি হয়েছেন এবং আপনার কিছু অভিজ্ঞতা, কিছু স্মৃতি আমরা আজকে শুনতে পাবো সেজন্য। ভূমিকাতে আমি যে কথাটি বলছিলাম যে আমরা একটি ভিন্ন সময়ে এসে দাঁড়িয়েছি এবং আমরা ডিসেম্বর মাস প্রায় শেষ করে এলাম। আমরা এবার একটু বিজয় দিবস উদযাপন করেছি। ওটুয়াতে আপনারাও বিজয় দিবসের প্রোগ্রাম করেছেন, বিজয় দিবস উদযাপন করেছেন। ২০২৪ সালের এই সময়ে এসে দাঁড়িয়ে মানে বিজয়ের মাস বলি, বিজয় দিবস বলি, এই যে পুরো বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? আপনার কি অনুভূতি হয়? বিজয় দিবস আমাদের কাছে, বাঙালি তথা বাংলাদেশের কাছে অত্যন্ত গৌরবোজ্জ্বল একটি দিন। এই দিনে আমরা পাক হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করেছি। আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, একটা পতাকা পেয়েছি, একটা জাতীয় সঙ্গীত পেয়েছি। আমরা একটা স্বাধীন ভূখণ্ডও পেয়েছি। এই দিনে আমরা সত্যিকার অর্থে স্বাধীন হয়েছি। তাই আমাদের বিজয় দিবস একটাই, ১৬ই ডিসেম্বর। কারণ আজকাল আমরা শুনতে পাই যে দ্বিতীয় স্বাধীনতা। তা আমার কাছে মনে হয় যে দ্বিতীয় স্বাধীনতা বলে কোনো জিনিস নেই। স্বাধীনতা একটাই এবং সেটা ১৯৭১-এ আমরা অর্জন করেছি। এবং সেই ৭১-এর ১৬ই ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। এরপরে যেই দিবসগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, রেজিম পরিবর্তন হয়েছে, সেটা অন্য একটা ধাপ। সেটার সঙ্গে আপনার ৭১-এর মুক্তিযুদ্ধকে কোনোভাবেই তুলনা করা উচিত নয়। তো সেটা হচ্ছে আমাদের প্রধান। আর আমরা আসলে বিজয় দিবস কেন উদযাপন করি? এই দিনটা, বিজয় দিবসটা তো এমনিতে আসে নাই। এই বিজয় দিবসের জন্যে ৩০ লক্ষ লোক প্রাণ হারিয়েছেন, ২ লক্ষ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। তাই এই দিনে আমরা মূলত দেশপ্রেম এবং জাতীয় ইতিহাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এই দিনটাতে। তা আজকের এই দিনে দাঁড়িয়ে, আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ নির্যাতিত বীরাঙ্গনা এবং মুক্তিযুদ্ধের মহানায়ক অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু সহ সকল জাতীয় নেতা, সকল সেক্টর কমান্ডার সহ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। এই দিনে আমি শ্রদ্ধা জানাই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী সহ ভারতের সকল জাতীয় নেতাকে। আমি শ্রদ্ধা জানাই ভারতের যে সমস্ত সেনাবাহিনীর যে সমস্ত সদস্যরা প্রাণ হারিয়েছেন এবং যারা আমাদেরকে যুদ্ধে সহায়তা করেছেন তাদের সকলকে এবং তাদের পরিবারকে। আমি শ্রদ্ধা জানাই ভারতের সকল জনগণকে, বিশেষ করে পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়ের জনগণকে।
বিজয় দিবস সাধারণত সরকারিভাবে উদযাপিত হয়, কারণ সরকার যখন বিজয় দিবস উদযাপন করে তার জৌলুস থাকে অনেক বেশি, সেখানে সাধারণ নাগরিকরা বিজয় দিবসে অংশগ্রহণ করে। সেখানে জাতীয় ইতিহাস, জাতীয় সংস্কৃতি একটা কি বলে আপনার তুলে ধরা হয়। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের এবং সেই সময় যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তবে প্রত্যেকটা মুক্তিযুদ্ধী সরকার, রাষ্ট্রীয় সরকার যখন বিজয় দিবস উদযাপন করে তখন তারা মূলত তাদের মুক্তিযুদ্ধের তাদের যে ভার্সন, সেই ভার্সনটাকে তারা তুলে ধরে। সেখানে দেখা যায় যে বিরোধী দলের বা অন্য দলের লোকদের, সমর্থকদের কোনো অংশগ্রহণ তেমন থাকে না। সরকারি অনুষ্ঠানের অবস্থাটা এরকম, কিন্তু এর বাইরে জনগণ স্বতঃস্ফূর্তভাবে দেশের ভেতরে এবং বাইরে জনগণ নিজেদের মতো করে মুক্তিযুদ্ধ এই বিজয় দিবসগুলোকে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস এগুলোকে উদযাপন করে থাকে। আমরাও এটা সবসময় উদযাপন করে এসছি। এখানে সরকারিভাবে হাই কমিশন বিজয় দিবস উদযাপন করে। আমরা প্রবাসে থাকার কারণে আমরা হাই কমিশনে দেখেছি যখন যেই সরকার ক্ষমতায় থাকে তাদের দলের লোকরাই শুধু হাই কমিশনে সেই অনুষ্ঠানে অনুষ্ঠানগুলোতে আমন্ত্রিত হয়। হ্যাঁ, তারা অংশগ্রহণ করতে পারে। ব্যতিক্রম ছিল গত সরকার, বিগত যে সরকার, সেই সরকারের সময় তারা অন্তত মুক্তিযোদ্ধাদেরকে সেই সম্মানটুকু দিত, তাদেরকে দাওয়াত দিত, তাদের একটু স্মৃতিচারণ করার সুযোগ দিত। কিন্তু সেই সরকারের পতনের পর এবার যখন বিজয় উৎসব পালিত হলো, স্বাভাবিকভাবেই আগের সরকারের কেউ নাই, পুরা হাই কমিশনের তালিকার একটা বিরাট পরিবর্তন হয়েছে। সেখানে অন্যরা তো যাই নাই, এমনকি মুক্তিযোদ্ধাদেরও তারা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাননি। তারা আমন্ত্রণ জানাননি। এটা হচ্ছে একটা পরিবর্তন। এটা আমরা বুঝতে পারি যে সরকারের মনোভাবটা কি। কিন্তু আমরা মুক্তিযোদ্ধা এবং এখানকার সাধারণ নাগরিকরা তারা মুক্তিযুদ্ধ এই বিজয় উৎসব পালন করেছে। তো আমাদের এখানে সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিগত পর্যায়ে অনেকেই ছোট আকারে তাদের বাড়ির বেসমেন্টে এই বিজয় উৎসব পালন করেছে। সেই সংখ্যাটা, সেখানে পার্টিসিপেশনের সংখ্যাটা খুব কম না। তো এটা হয়ে থাকে এবং এটাই আমাদের ট্র্যাডিশন। আমরা এটা থেকে বের হতে পারি না। কিন্তু আমরা এখানে যখন দেখি, যেমন কানাডাতে আমরা থাকি, আমরা এখানে দেখি, এখানে যখন 1 জুলাই যখন সেলিব্রেট করে তখন সেখানে সরকারি দল, বিরোধী দল এগুলো কোনো কিছু থাকে না। সবাই মিলে এই দিবসটাকে উদযাপন করে। আমি জানি না আমরা কোনোদিন সেইভাবে সেই 72-এর পরে 72-73 পরে আমি জানি না আর কোনোদিন আমরা সেইভাবে বিজয় দিবসকে বা স্বাধীনতা দিবসকে উদযাপন করতে পারবো কিনা। এই জায়গাটায় আমরা যদি সামগ্রিকভাবে একটু বাংলাদেশের দিকে তাকাই এবং পুরো বাংলাদেশকে ধরে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে আপনারা 1971 সালে যে চেতনা নিয়ে, যে স্পিরিটে মুক্তিযুদ্ধ করেছেন, অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, 2024 সালের এই সময় এসে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে আপনার কি ঠিক একই আমরা চেতনায় আছি নাকি ভিন্ন রকম কোনো বৈরী পরিবেশ মনে হয়? আমি যখন মুক্তিযুদ্ধ করি তখন আমি ছিলাম কিশোর, 16 বছর বয়স। 16 বছর বয়স, কিন্তু আমরা খুব সচেতনভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। এটা এমন ব্যাপার না যে হঠাৎ করে আসলাম আর বের হয়ে স্লোগান দিলাম, ব্যাপারটা তা না। এটার জন্য আমরা যেমন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার আগে আমরা 69-70-এর গণ আন্দোলনে অংশগ্রহণ করেছি, মিটিং মিছিলে গিয়েছি। এটা একটা দীর্ঘ সময়। এটা আছে যে 1970 পুরোটা 71-এর মার্চ পর্যন্ত এইরকম একটা অবস্থা ছিল যে আমরা সেখানে নানানভাবে আমরা করেছি। আমরা যে অত্যাচারিত হই নাই তা না, পুলিশের লাঠির বাড়ি যে খাই নাই তা না, পুলিশের লাঠির বাড়ি দাবরানি খাই নাই তা না, কিন্তু আমরা তখন কিশোর ছিলাম। তো এগুলো সেই প্রক্রিয়াতে
আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি, আমাদের যেই চেতনা ছিল মুক্তিযুদ্ধের, আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, আমরা কি চেয়েছিলাম? আমাদের চাওয়াটা ছিল খুব সামান্য। এটা কোনো মানে বড় চাওয়া না। আমরা চেয়েছি যে গণতন্ত্র। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হবে। আমরা চেয়েছিলাম বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ হবে। এগুলো একদম পরিষ্কার যে এখানে কোনো রকমের নাই। আমরা একটা অসাম্প্রদায়িক দেশ ছিলাম। আমরা চেয়েছিলাম একটা বৈষম্যহীন বাংলাদেশ। আমরা চেয়েছিলাম যে এটা একটা জাতীয়তাবাদী চেতনাধারী একটা দেশ হবে, যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। কিন্তু সেটা তো আমরা পাইনি। আসলে বিগত 50 বছরে আমরা পাইনি। আমাদের অনেক সমালোচনা আছে, ধরেন বঙ্গবন্ধুর অনেক সমালোচনা হয়, কিন্তু আমরা আবার যখন দেখি বঙ্গবন্ধুকে আমি দেখি দুটো ভাবে। একটা হচ্ছে বঙ্গবন্ধু আমার নেতা, মুক্তিযুদ্ধের মহানায়ক, সেইভাবে। আরেকটা দেখি আমি প্রশাসক বঙ্গবন্ধুকে। আমার মূল্যায়ন বঙ্গবন্ধু সম্পর্কে এটা হচ্ছে দুইটা। ৭১-এর বঙ্গবন্ধু আমার নেতা, তাকে সেই সময় আমরা অনেকটা দেবতার জায়গায় স্থান দিয়েছিলাম। বঙ্গবন্ধুর জন্য সেই সময় আমরা হাসতে হাসতে প্রাণ দিতে পারতাম। উনি ছিলেন সেই ধরনের একটা ক্যারিসমেটিক লিডার। আজকে অনেক সময় প্রশ্ন করে, বঙ্গবন্ধু তো মুক্তিযুদ্ধের সময় ছিলেনই না, উনি অনুপস্থিত ছিলেন, উনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, উনি কিভাবে মুক্তিযুদ্ধ করলেন? কথাটা হচ্ছে বঙ্গবন্ধু কারাগারে ছিলেন না এতে ছিলেন, এটা আমাদের কাছে কোনো ম্যাটার করে নাই। পুরো যুদ্ধটা হয়েছে তার নামে। স্লোগান ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু একসঙ্গে। আমরা সেই স্লোগান নিয়ে আমরা যুদ্ধ করেছি। তো সেই জায়গাটায় বরঞ্চ বঙ্গবন্ধুর উপস্থিতির চেয়ে অনুপস্থিত বঙ্গবন্ধু আমাদেরকে অনেক বেশি প্রেরণা জুগিয়েছে। তো এখন ধরেন বঙ্গবন্ধু সময়ে আমরা যেই জিনিসটা চেয়েছিলাম, কিন্তু ৭২-৭৩ পরে প্রশাসক বঙ্গবন্ধুর এতে উনি সেই জায়গায় খুব একটা সফলতা দেখাতে পারেননি। না পারার কারণে ওইখানে একটা বিভাজন সৃষ্টি হয়। সেই সময় তার বিরোধিতা শুরু হয়, যেটা আমরা কল্পনাও করি নাই যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ৭৩-এ কেউ মিছিল করবে। কিন্তু বাঙালি একটা অস্ত্র হাতে যুদ্ধ করা একটা জাতি, তার যে ইয়াং যে জেনারেশন, তারা অনেক কিছুই সেই সময়ে মেনে নিতে পারে নাই। তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতেও পিছপা হয়নি। আমরা সেই জাতি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সেটা হচ্ছে যেটা বঙ্গবন্ধুকে আমরা তেমন সময় দিতে পারি নাই। কারণ সেই সময় আমরা বঙ্গবন্ধুর বিরোধিতা করেছি, কিন্তু তার মানে এই না যে তাকে সপরিবারে কেউ হত্যা করতে চেয়েছে। অ্যাটলিস্ট রাজনীতিবিদরা যারা রাজনীতির সঙ্গে জড়িত ছিল তারা কেউ এটা চায়নি। কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে, এটার পেছনে অনেক কারণ আছে, সেইগুলি হচ্ছে অনেক বড় ওইগুলিতে না যাওয়াটাই এই অনুষ্ঠানের জন্য সমীচীন। তো এটা হয় নাই। এর পরবর্তীতে যতগুলো সরকার এসছে, কোনো সরকারই এই যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, কেউ আসছে সামরিক বাহিনীর মাধ্যমে, কেউ আসছে ওই পেছনের দরজা দিয়ে। তো সেগুলোর পরেও ধরেন কিছু ভোট হয়েছে, ইলেকশন হয়েছে, যারাই এসছে যেভাবে এসছে কেউ গণতন্ত্রের চর্চা করেনি। আমরা আজকে শেখ হাসিনা সরকারের 16 বছরের স্বৈরাচারী শাসনের কথা বলি, কিন্তু আমার কাছে মনে হয় যে এই স্বাধীনতার পর থেকে আমরা সব সরকারকে এক এক রকমের মাত্রা ডিগ্রির একটু পার্থক্য ছিল, কিন্তু সবাই কম বেশি স্বৈরাচারী ছিল। তো সেখানে আমাদের মতো ছাপোষা সাধারণ মানুষের তেমন কোনো ভূমিকা ছিল না। তা আমাদের যে আমরা আমাদের যেই আওয়াজ, আমাদের যে মেসেজ, সেই মেসেজটা আমরা সরকারকে দিতে পারে নাই, অথবা সরকার সেটা কখনো শুনতেই চায় নাই। তো এটার সঙ্গে আজকের অবস্থারও তেমন কোনো পরিবর্তন আমি দেখি না। ওই একই প্রক্রিয়া চলছে। কারণ আজকে একটা এই যে অনেকের অর্থে একটা গণবিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, আমরা একটা সরকার পেয়েছি। তো সেই সরকারের আচরণেও আমি একই রকম স্বৈরাচারের গন্ধ পাই। তো
সেখানে একই অবস্থা। আমি জানি না, অনেকে হয়তো দ্বিমত পোষণ করবেন, কিন্তু আমার কাছে তাই মনে হয়। এখনো যেভাবে ধরেন এটা হচ্ছে যে ওই মব লিঞ্চিং, মানে এটা হচ্ছে যে ক্ষমতার দাপট দেখায় যে নানান জনকে নানান পদ থেকে সরিয়ে দেওয়া, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, হ্যাঁ, মামলা, একটা ভয়ের একটা যেই সংস্কৃতি সেইটাকে আবার এস্টাবলিশ করা, যে আমরা এখন সবাই, শেখ হাসিনার আমলেও সবাই ভীত ছিল, এখনো অনেকেই যারা এই সরকারের একটু সমালোচনা করতে চায় তারাও এখনো ভীত। তো এইটা চলছে। এবং এই পর্যায়ে আমরা যদি আপনার কাছ থেকে, যেহেতু আমরা একটু মুক্তিযুদ্ধের আপনার প্রত্যক্ষ কোনো স্মৃতি বা ঘটনার কথা শুনতে চাই। হ্যাঁ, আমার মুক্তিযুদ্ধের স্মৃতি, ও তো বললাম যে আমি যখন মুক্তিযুদ্ধে অংশ নিই তখন আমি 16 বছরের ছিলাম, আমি একাদশ শ্রেণীর ছাত্র ছিলাম। তো আমরা 69-70 গণ আন্দোলনে আমাদের একটা ভূমিকা ছিল মাইকিং করা, যে তখন এই মিটিং মিছিলের জন্য মাইকিং করতে হতো। আজকাল অবশ্য কেউ মাইকিং করে না, বা অ্যাটলিস্ট কর্মীরা মাইকিং করে না। এখন আর মাইকিং এর দরকার হয় না। আমরা 90 এর আন্দোলনে আমরা মাইকিং করেছি, মাইকিং করতে দেখেছি। তো ওইটা মাইকিং এ তখন দেখা যেত কি, আমরা পরবর্তীতে দেখেছি সেই মাইকিং ভাড়া করা লোকরা মাইকিং করতো। এটা তখন নেতাদের কাছে এটা মনে হতো যে এটা তাদের সম্মানহানি হবে যদি এই মাইকিং করে। এই মাইকিং করা নেতাদেরকে আমরা বলি যে চোঙ্গা ফোকা নেতা আর কি। তো এখন এই মাইকিং করাটা ছিল আমাদের একটা কাজ। এগুলো করতে করতে তো ধরেন আমরা মোটামুটি যখন ৭১ আসে, মার্চ আসে, ৭ই মার্চের ভাষণের পর থেকে তো মোটামুটি একটা মানে সিদ্ধান্ত হয় যে এসপার ওসপার, যে এটা হচ্ছে যে হয় এটা হবে ক্ষমতা মানে বঙ্গবন্ধুর হাতে আসবে, নয়তো স্বাধীনতা। তো সেই প্রক্রিয়া ৭ই মার্চের পর থেকে আমাদের মোটামুটি একটা মানসিক প্রস্তুতি ছিল যে যেভাবেই হোক, যদি আমাদের উপর যদি আক্রমণ চালানো হয় আমরা এটা প্রতিহত করব। তো সেইভাবে আমাদের নানান রকমের চলছিল, প্রস্তুতি চলছিল। 25শে মার্চ রাতে এই জায়গায় একটা করতে হয় যে আমাদের বাসার সামনে একটা দর্জির দোকান ছিল, সেটা হচ্ছে দর্জির দোকানের মালিক ছিল তোতা ভাই। তো এটা তোতা ভাই, উনি দর্জি ছিলেন, খুব ভালো দর্জি ছিলেন। তো উনার এটা, উনি ছিলেন পার আওয়ামী লীগার, বঙ্গবন্ধু প্রেমিক, পার আওয়ামী লীগার। তার এটা ছিল, এটা হলো ঘাঁটি। আমরা রাত্রে 11টা-12টা পর্যন্ত সেখানে করতাম। তো 25 তারিখ রাতে এটা যেহেতু আমার বাসার উল্টা দিকে, আমি তখন ঘুমে, হঠাৎ করে আসলো যে এরকম রাজাবাগ পুলিশ ফাঁড়িতে ওই পাক সেনাবাহিনীর হামলার খবর এলো। তো আমরা সব এসে ওইখানে জমায়েত হলাম। জমায়েতের এক ফাঁকে তখন হলো যে ওই ইপিআর এর থেকে ওয়্যারলেস একটা মেসেজ আসছে, বঙ্গবন্ধুর স্বাধীনতার ওই যে ঘোষণা করেছে। তো সেই ঘোষণাটা যখন আসলো তখন করলো যে এটা তো তাহলে লোকজনকে এটা করতে হবে। সেই মাইকিং এর তখন করা হলো। তো আমাদের এখানে অনেকগুলো রিক্সার গ্যারেজ ছিল, ওখান থেকে একটা রিক্সার বের করে মাইক টাইক নিয়ে সেই ভোর রাতে আমি এবং আমার আরেক বন্ধু কুদ্দুস, আমরা ওই মাইকিং করার জন্য বের হয়ে গেলাম। এটা হলো আমার মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রথম ধাপ, এবং এটাতে আমি এখনো খুব এক্সাইটেড যে আমি এই কাজটা করেছি। তো এই যে 25 তারিখ ভোরবেলা আমরা মাইকিং করলাম সারা শহরব্যাপী, সমস্ত লোকজনকে আমরা এই প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দিলাম বলা যায়, এবং বঙ্গবন্ধুর মেসেজটি তাদেরকে জানিয়ে দিলাম। তো এইটা, এবং এটাতে লোকজন সব জানলো, এবং ময়মনসিংহে ধরেন 27 তারিখে ময়মনসিংহে অলরেডি তখন একটা যুদ্ধ হয়ে যায়। 27 তারিখে সেটা ময়মনসিংহ ইপিআর ক্যাম্প যেটা ছিল, সেই ইপিআর ক্যাম্পে একটা অপারেশন হয়। তো সেই জন্য আমি বলি যে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছে আপনার 26 তারিখ থেকেই। মানে এটা হলো সশস্ত্র প্রতিরোধ যেটা, সেটা 26 তারিখ থেকেই শুরু হয়েছে। এটা এর পরে না। কারণ মেজর জিয়া
উনি ঘোষণা দিয়েছেন, সবকিছু ঠিক আছে, সেটার জন্য উনি অনেক কৃতিত্বের দাবিদার, গৌরবের দাবিদার, সেইটা দিতে কোনো নাই। তার যে ঘোষণাটি সেটা ধরেন অনেককেই উজ্জীবিত করছে, এগুলো সব সত্যি। অবশ্যই হ্যাঁ, তার একটা ইম্প্যাক্ট তো ছিল। কিন্তু আমাদের কাছে কষ্টটা লাগে কোন জায়গাটা জানেন? এগুলো নিয়ে যখন পলিটিক্স হয়, যে এই জায়গাটায় ধরেন এটা হচ্ছে কি যে এটা কিন্তু ধরেন জিয়া আমাদের অনেক, মেজর জিয়া আমাদের অনেক শ্রদ্ধেয় মুক্তিযুদ্ধের একজন শ্রদ্ধেয় সমন্বয়ক। হ্যাঁ, উনি সেক্টর কমান্ডার, তার নামে একটা ছিল, জেড ফোর্স ছিল। তো তার যেই গৌরব, সেই গৌরবটাই তাকে মহিমান্বিত করার জন্য যথেষ্ট। তার সঙ্গে অন্য কোনো কিছু আর যোগ মানে করার প্রয়োজন হয় না। যোগ করার প্রয়োজন পড়ে নাই। কিন্তু এই যে আমাদের দেশের এক শ্রেণীর দালাল বুদ্ধিজীবী যারা আছে, এটা হচ্ছে আমার কাছে মনে হয় আরকি, এটা হচ্ছে তাদের একটা খেলা। তারা বঙ্গবন্ধুর প্যারালাল একটা চরিত্র সৃষ্টি করার জন্য এই ইস্যুটাকে নিয়ে আসছে, এবং এটা আজও আছে, এবং অনেকেই অন্ধের মতো এটা বিশ্বাস করেন। এবং আমাদের বড় বড় নেতারা যখন এই সমস্ত কথাগুলো বলেন যে উনি ঘোষণাটা করেছেন, উনি ঘোষণা করেছেন, এতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কখন, সময়টা, ফ্যাক্টরটা হচ্ছে কখন। আমরা অলরেডি যুদ্ধে আছি। আমরা সাধারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধটা এটা হচ্ছে একটা গণযুদ্ধ। সেনাবাহিনীর যুদ্ধের সঙ্গে আমাদের যুদ্ধের একটা পার্থক্য আছে। আমরা কনভেনশনাল যুদ্ধ করি নাই, আমরা জনযুদ্ধ করেছি। তো এই যে এটা, এই জায়গাটা আমার কাছে একটা আমি, এটা হচ্ছে আমার মুক্তিযুদ্ধের একটা অন্যতম স্মৃতি যে আমি এই কাজটা করেছি। আমি আরেকটা কাজ মুক্তিযুদ্ধের আমার যদি স্মরণীয় ঘটনা যদি আরেকটা বলতে হয়, যে এই যে প্রতিবাদ করার যে সাহস, প্রতিবাদ করার যে সাহস, সেটা আমি সেই সময় অর্জন করেছি। আমি ময়মনসিংহ শহরে সেনাবাহিনী পাক আর্মি দখল করে আপনার ২২-২৩ তারিখে। তো তার আগেই ১৮ তারিখের ভিতরেই আওয়ামী লীগ নেতা এবং মুক্তিযোদ্ধা যারা ছিল, আমাদের পাড়া ময়মনসিংহ শহরে আমাদের পাড়াটা অনেক ছোট, কিন্তু আমাদের পাড়া মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক। আমাদের আমাদের এলাকা থেকে অনেকজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তো এদের বড় অংশটাই আমাদের এই কয়েক বছরের সিনিয়র, যে ১ থেকে ৩, ৪, ৫ বছরের সিনিয়র সবাই। তো এরা সবাই বর্ডারে চলে যায়, কিন্তু একটা পারিবারিক কারণে আমার যাওয়া হয় না। আমার এবং আমার বড় ভাইয়ের আমাদের তখন যাওয়া হয় নাই। তো আমরা ২০ তারিখের দিকে, এপ্রিলের ২০ তারিখের দিকে আমরা হালুঘাট বর্ডারে যাই। যাওয়ার পথে আমার সঙ্গে আমার বন্ধু জাহাঙ্গীর, তার মামা, জাহাঙ্গীর আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, সেই হিসেবে তার মামাও আমাদের ঘনিষ্ঠ। তো মামাও আমাদের সঙ্গে বর্ডারে যান, হালুঘাট বর্ডারে যান। কিন্তু মামা ছিলেন ভাসানী ন্যাপের কর্মী। সে ভাসানী ন্যাপের একজন ছোটখাটো নেতা। তো মামা যান, মামাকে দেখে আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ তারা একটু ক্ষুব্ধ হয়, এবং আমার ভাই ছিলেন আবার পার আওয়ামী লীগের। তো তাকে অনেক সমালোচনা করেন যে তাকে কেন নিয়ে এসছে, এগুলো যখনই হয়, এটা আমার খুব এটা এতে লাগে যে আমি তখন সঙ্গে সঙ্গে আমি এটা, আমার ভাই না কিন্তু আমি প্রতিবাদ করেছি, যে আমি প্রতিবাদ করেছি যে যদি যুদ্ধ করতে হয় ভারতে না গিয়েও আমরা যুদ্ধ করতে পারবো। যুদ্ধ করার জন্য আমাকে ভারতে যেতে হবে এমন কোনো কথা না, আমরা ভারতে না গিয়েও যুদ্ধ করতে পারবো। এগুলো করে ওইখান থেকে রাগ করে আমার ভাইকে সহ, আমি যেহেতু চলে আসছি, আমার ভাইও আমার সঙ্গে চলে আসছে, সেও আর থাকে নাই, সেও আমার ভাইও আমার সঙ্গে চলে আসছে, আমরা আবার আমাদের গ্রামের বাড়িতে চলে যাই। কিন্তু অভিজ্ঞতাটা হচ্ছে আমি ওখানে যখন যাই, আমি তখন সেই সময় আমি দেখতে একটু ছোটখাটো ছিলাম, তো বয়স তো বুঝতেই পারছেন, ছোটখাটো থাকার কারণে ওখানে ঠিক যুদ্ধ করার জন্যে আমাকে কেউ মনে করে নাই আরকি, যে উপযুক্ত মনে করে নাই। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ওই যে ফুট ফরমাস কাটার মতো যেটা কিশোর মুক্তিযোদ্ধারা অনেকেই করেছে, যে সংবাদ চালাচালি করা, করা, অস্ত্র ক্যারি করা, এই সমস্ত কাজ, একটু কি বলে একটু রেকি করার কাজগুলি করার
কিন্তু এইগুলি তো করার আমার এতে ছিল না। আমি যুদ্ধ করতে চেয়েছি। তো ওখানে কিছুদিন থাকার পরে যখন দেখলাম যে না, এখানে আমি ওই এলাকাটা যেহেতু চিনিও না, ওই দিক থেকে, কারণ আমার বাড়ি কিশোরগঞ্জের, গ্রামের বাড়ি কিশোরগঞ্জের, ওই দিক থেকে আমাকে সেই যেই দিক দিয়ে বর্ডার পার হতে হবে ওইগুলো আমি কিছু চিনি না। আমার ওইখানে কোনো, আমরা যেহেতু গ্রামে থাকতাম না, ওখানে আমার তেমন কোনো বন্ধুও নাই। তো আমি যুদ্ধে যাওয়ার জন্য আমি ডেসপারেটলি জানের রিস্ক নিয়ে আমি ময়মনসিংহ শহরে এসেছি, কারণ ময়মনসিংহ শহরে বিহারিরা এরা অনেকে আমাকে চিনত। তো আমি রিস্ক নিয়ে এসেছি ময়মনসিংহ শহরে। এসে আমি আবার আমার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে আমি আবার বর্ডার পার হই। আমি বর্ডার পার হয়ে তারপরে আমি আবার সেই যে এরা কি বলে আওয়ামী লীগ করতে কি আপনার নেতাদের করতে কি আমি দেরাদুনের ট্রেনিং এর জন্য ওরা আমাকে নিয়ে যায়। তো আমি দেরাদুনে আমি ট্রেনিং নেই এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। তা আমি এই যে প্রতিবাদ করার যে সাহসটা আমি তখন অর্জন করেছি, এবং যেই কারণে দেশ স্বাধীন হওয়ার পর আমার এই স্বভাবটুকুর কারণেই দেশ স্বাধীন হওয়ার পরেও আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি যোগ হতে পারিনি। কারণটা হচ্ছে কি, ওই যে নেতার পকেটে না ঢুকলে আপনার পক্ষে রাজনীতি করা, ওই যে তরুণদের পক্ষে রাজনীতি করাটা খুব ডিফিকাল্ট। তো ওই নেতাদের ধামা ধরা হয়ে চলতে হবে, এটা আমার পক্ষে সম্ভব হয়নি বলে আমি আসলে নিজেকে আস্তে আস্তে নিজেকে গুটায় নিয়ে একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করেছি। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব দেশের জন্য, মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। খুব বেশি করতে পেরেছি তা না, কিন্তু যতটুকু পেরেছি করেছি। কিন্তু আমি মনে প্রাণে এখনো এই যে ৭১-এর যে চেতনা, সেই চেতনাকে আমি ধারণ করি। আমি মনে প্রাণে একজন বাঙালি, আমি মনে প্রাণে গণতান্ত্রিক। যদিও আমি মনে করি যে বাংলাদেশের যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে গণতন্ত্র খুব একটা কাজে আসবে না। তারপরেও আমাদের মতো দেশে এর কোনো বিকল্পও নেই। কিন্তু আমরা দেখেছি যারা ধরেন বেনাভোলেন্ট ডিক্টেটর হতে পারতো এমন কিছু ব্যক্তিত্ব আমাদের মাঝে ছিলেন, এরা কেউ সেটা হন নাই। ক্ষমতায় গিয়ে সব ওই একই ব্যাপার আর কি, যে সবাই স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছেন সবাই। তো এটা আমি হচ্ছে মনে প্রাণে একজন অসাম্প্রদায়িক মানুষ। এবং আমি যদি ঠিক এই জায়গা থেকে মানে এই যে আপনি বললেন যে আপনি মনে প্রাণে অসাম্প্রদায়িক মানুষ, মনে প্রাণে গণতান্ত্রিক মানুষ, এবং আপনার চেতনায়, আপনার বিশ্বাসে ১৯৭১ মুক্তিযুদ্ধ, সাম্য সবকিছুই আছে। এবং এখনকার এই সময়ে দাঁড়িয়ে আমরা যদি ঠিক এই চেতনাটাকে সর্বস্তরে একটা মানে দৃশ্যমান অবস্থায় রাখতে চাই, কিংবা একটা মানে একটা লিডিং জায়গায় রাখতে চাই, তাহলে নাগরিক সমাজের কি করণীয় আছে বলে আপনি মনে করেন? নাগরিক সমাজের এই মুহূর্তে কি করা আছে তার আগে আপনি যদি কতটুকু প্রেক্ষাপট যদি দেখি, আমরা এই যে বিগত আন্দোলনের ধরেন স্বৈরাচার বিরোধী আন্দোলন, শেখ হাসিনা 15-16 বছর না, আসলে ধরেন 14-র পরের থেকে বা 18 পরের থেকে আরো বেশি করে স্বৈরাচারী তার প্রমাণ দিয়েছে। তো সেই স্বৈরাচারী সরকারের পতন একটা অনিবার্য ছিল, সেটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। তো সেই আন্দোলনে অনেকেই যারা আওয়ামী লীগ করতেন, এরকম অনেক লোকও এদেরকে করেছে যে না, এদের দাবি যৌক্তিক, এটাই করা উচিত। তো যেই কারণে ধরেন সামান্য কোটা আন্দোলনটা আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ, শেখ হাসিনার স্বৈরাচারী আচরণের কারণে দেখা গেল কি যে এত শক্তিশালী একটা সরকারের পতন ঘটিয়েছে। তো আমরা এর আন্দোলনের নেতৃত্বে ছিলেন ছাত্ররা। তা আমাদের এ ছিল যে আসার পরে ঠিক আছে, সরকার পতনের পরে যেই এটা সরকার হবে, সেই সরকারটা হবে আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন সেই সমস্ত ছাত্র নেতারা, সঙ্গে কিছু পেশাজীবী, শিক্ষক এবং রাজনীতিবিদ যারা ছিলেন, যারা এই 15-16 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তাদেরকে নিয়ে একটা সরকার হবে। কিন্তু দেখলাম সেটা না হয়ে তারা প্রফেসর ইউনূসকে বিদেশ থেকে উড়িয়ে আনলেন। প্রফেসর ইউনূস এসে একটা উপদেষ্টা পরিষদ করলেন, যাদের যে ছাত্র কয়জন ছাড়া যাদের এই আন্দোলনের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা ছিল না। তো
এইটা ধরেন প্রথমে আমাদেরকে খটকা লাগায়, কেন এই ধরনের একটা, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের দেশে কি যোগ্য লোকের কি খুব অভাব হয়ে গেছে? আর আপনি নির্দলীয় বলতে কি বোঝান? এরা কি কেউ নির্দলীয়? এরা এই যে যারা এতে এসছে, যারা দায়িত্বে আছে, এরা কেউ নির্দলীয় নয়। আমি 2-4 জন এক্সেপশনাল এদেরকে বাদ দিয়ে বলতে চাই আর কি, যে এরা কেউ নির্দলীয় না, এরা হচ্ছে সবসময় সরকার দলীয়। ওই ছাত্ররা বাদে বাকি যে 2-1 জন ছাড়া বাকি এরা সবাই সরকার দলীয়। সরকার বদলায় কিন্তু ওরা বদলায় না, ওরা সবসময় সরকার দলীয়। এটা হলো এনজিও তে যারা কাজ করেন তাদের নেচারটা হচ্ছে এরকম। তাই এদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশনটা, ওইরকম কোনো এক্সপেকটেশন নাই যে এরা দেশে একটা বিরাট কিছু করবে। এরা এই যে সংস্কারের নামে এই যে জিনিসগুলি চলছে, ওরা কি সংস্কার করবে বলেন আমাকে? আমাদের কি সংস্কার দরকার? আপনি সংস্কারের যেই কথা চলছে এটা নিয়ে অনেক, এটা হচ্ছে আপনারা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছেন, কিন্তু কি সংস্কার করবে? সংস্কারটা কোথায় দরকার? বাংলাদেশে একটা জিনিস হচ্ছে, আপনি কিছু বলছেন? কিন্তু এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে মানে আমরা মানে নাগরিক সমাজ আমরা কি করতে পারি? আমাদের কি করার আছে? আমাদের এখন একটাই আছে যে এইটা, যে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন দেওয়া উচিত। আমি এটা হলো আমার মত, এবং আমার মতো আরো অনেক সাধারণ মানুষের মত হচ্ছে একটা নির্বাচন দেওয়া উচিত। সংস্কার আনার যদি কিছু থাকে, এই নির্বাচন সংক্রান্ত কিছু সংস্কার আনতে হবে, যে নির্বাচনটা কিভাবে হবে, প্রার্থী কিভাবে নির্ধারিত হবে, এটা রিলেটেড। একটা নির্বাচনকে আপনার দুর্নীতিমুক্ত করার যে সমস্ত জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো করে একটা নির্বাচন দিয়ে এই সরকারের চলে যাওয়া উচিত। এরপরে যে সরকার আসবে সেই সরকারও কোনো পারফেক্ট সরকার হবে না। আমরা জানি আমাদের দেশে পারফেক্ট রাজনীতিতে যারা আছেন, এখন যারা আছেন, এদের সবাইকে আমরা কম বেশি চিনি, এবং অনেকেই ভাবছেন যে ভাবছেন বা বলছেন যে তারা পরিশুদ্ধ হয়ে আসবেন। পরিশুদ্ধ হয়ে আসলে খুব ভালো, তারা যদি ভালোভাবে সরকার চালায় আমরা তাদেরকে স্বাগত জানাবো। তো আমার একটাই হচ্ছে যে ধরেন আমাদের দেশে আমরা ওইরকম পারফেক্ট সরকার তো এই একদিনে বা এই পরিস্থিতিতে পাওয়া স্বাভাবিক না, কিন্তু আমরা যদি গণতন্ত্রের চর্চাটা যদি করি, যে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের যদি সুযোগটা যদি আমরা রাখি, তাহলে এই ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে না। তো সেই কারণে আমার এটা হচ্ছে যে নির্বাচন একটা উপায়, এটার জন্য মানে একটা জনগণের চাপ সৃষ্টি করা উচিত। তবে জনগণ বলতে আমরা যাদেরকে বুঝি, আসলে আমাদের দেশের 80% জনগণের তো কোনো সেই নাই দেশের ব্যাপারে। আমরা যদি ধরি যে আমরা দেশের 80%, আমরা সবাই বলি জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি, জনগণের এইটাই, জনগণ আসলে তাদের ধর্তব্যের বিষয় না। তাদের ধর্তব্যের বিষয় হচ্ছে জনগণ তার বলতে তারা বোঝায় শহর কেন্দ্রিক কিছু লোক, কিছু ছাত্র, মানে ওই যে শ্রমিক আন্দোলনের সঙ্গে যারা জড়িত আছে, এরকম যারা একটু ভোকাল, এইটা হচ্ছে তাদের কাছে জনগণ। কিন্তু দেশের 80% জনগণকে তারা আগেই মাইনাস করে রাখছে। এই 80% নিয়ে এদের কোনো মাথা ব্যথা নাই, কারণ ওরা জানে এই 80% কোনোদিনও কথা বলবে না। ওই 80% একবারই কথা বলছিল, সেটা হচ্ছে 1971। আমরা বাঙালি জাতি হিসেবে ছিলাম একটা সময় এই দেশটা আমাদের ছিল, বাংলাদেশটা আমাদের ছিল, বাংলাদেশিদের ছিল একটা সময় 1971 থেকে 72 পর্যন্ত। এরপরে দেশটা আমাদের হাতছাড়া হয়ে গেছে। এবং আমরা এই জায়গাটা শেষ করব এবং আমরা চাইবো যে দেশটা আবার আমাদের হোক। দেশের যে 80% মানুষের কথা যারা রাজনীতিতে থাকেন, সরকারে থাকেন, নীতি নির্ধারণে থাকেন, তারা যারা শোনেন না, সেই 80% মানুষের কথাও তাদের কানে যাক, তারা শুনতে বাধ্য হোক, এমন একটি পরিবেশ তৈরি হোক। দর্শক, আমরা কথা বলছিলাম যে বৈরী সময়ে বিজয়ের মাসে বিজয় খুঁজি শীর্ষক ধারাবাহিক আলোচনায়। আজকে আমার সঙ্গে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন। জনাব ফারুক হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এতক্ষণ আমাদের সঙ্গে কথা বললেন, আপনার মুক্তিযুদ্ধ পূর্বকালীন সময়কার আন্দোলনের স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করলেন, সেজন্য আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। দর্শক, আগামী ভিডিওতে আমি নতুন কোনো অতিথি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ সে পর্যন্ত আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন।
আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। যারা এই অনুষ্ঠান শুনেছেন বা শুনবেন তাদেরকেও অনেক ধন্যবাদ। এবং আমি সবশেষে আজকের এই বিজয়ের দিনে আবারও একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে, কারণ এটা আমাদের কাছে খুবই কষ্টকর একটা জিনিস, বঙ্গবন্ধুর যেই অবমাননা, আমরা এই কতগুলি জিনিস আমরা নিতে পারি না। এই জিনিসগুলি করে ওরা আমাদের মতো লোককেও ধরেন তাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য করছে। আমি ৭১-এর বিরুদ্ধে যখন কেউ কথা বলবে, সেটা মেনে নেয়া আমার জন্য কষ্টকর। আপনারা কি করবেন সেটা হচ্ছে অন্য ব্যাপার। কিন্তু ৭১-কে খাটো করে কোনো কিছু করাটাকে মেনে নেওয়াটা আমাদের জন্য অনেক কষ্টকর। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে, বঙ্গবন্ধুকে আপনাদের কাছে দোহাই লাগে, আপনারা বঙ্গবন্ধুকে আপনাদের এই নোংরা পলিটিক্স এ টেনে না এনে তাকে তার জায়গায় থাকতে দিন। তাকে সম্মান করুন। আপনারাও সম্মানিত হবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ আপনাকে।